আব্বা বলছে যে আমার এটা কুলাঙ্গার ছেলে, আমার কথা শোনে না, তুমি যদি আন্দোলন থেকে সরে না যাও তাহলে তোমাকে আমরা পাবো না, তোমার লাশটা পাবো। তো আব্বা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে এখন কি করব বলো। তো তখন আমি ফেজে পিপলের টক শোতে ছিলাম, এবং তখনই আমি বললাম যে আমাকে এই যে মাত্রই আমার আব্বা ফোন দিয়ে এটা বললো। অ্যাকচুয়ালি এই হাসিনার বিরুদ্ধে আমাদের জেনারেশনের একটা খুব ছিল আলাদা। 16 তারিখ তো আমাদের মানে ওয়াসিম মারা গেল, এবং ওয়াসিম যখন মারা গেল তখন আমি তার পাশে ছিলাম। মানে আমি ফ্লাইওভারের নিচে ছিলাম, সে হচ্ছে অপোজিটে ছিল। তো আমরা দুইজনই হচ্ছে একবার মানে ছাত্রলীগ আমাদেরকে মানে পিস্তল দিয়ে অ্যাটাক করতেছে, রামদা দিয়ে দৌড়াচ্ছে, আবার পুলিশও হচ্ছে তাদের সাথে আছে। আমরা কি করতাম, সুরকি দিয়ে ডিল দিতাম। তো আমাদেরকে যখন ছাত্রলীগ মানে দৌড়ানো দিত, আমরা তখন একটু পিছিয়ে আসতাম, তখন আমরা আবার দৌড়ানি দিতাম, ডিল টিল নিয়ে আমরা মানে দৌড়ানি দিতাম। তো আমি হচ্ছে আমার মানে পাশে রাসেল ভাই ছিল, রাসেল ভাই হচ্ছে তার পায়ের আবার বুলেট লাগে। আমরা দুইজনে হচ্ছে একটু ক্লান্ত হয়ে গেছি, ফ্লাইওভারের নিচে গেলাম, যাওয়ার সাথে সাথেই হচ্ছে ওয়াসিম গুলিটা খেলো। মানে গুলি খেয়ে সাথে সাথে পড়ে গেছে আর কি। তো চোখের সামনে হচ্ছে একটা মানুষ মারা গেল, এই প্রথম চিটাগাং এ। আমরা অনেকটা ভয় পেয়ে গেছি, যে এর আগের তো কোনো এক্সপিরিয়েন্স আমাদের ছিল না। না, আমি তো টোটালি পলিটিক্যাল জায়গা থেকে আন্দোলনটা শুরু করছি। মানে আন্দোলনের প্রত্যেকটা সিদ্ধান্তই হচ্ছে আমি মোমেন্টাম অনুযায়ী নিয়েছি আর কি। কারণ আমি জানতাম না যে এই আন্দোলন মানে সরকার পতনের দিকে যাবে, কারণ অ্যাপলিটিক্যাল কোনো ছেলেই জানতো না। আমি নিজেও জানতাম না, এটা ট্রু। আমার এখানে আলাপ দেওয়ার কোনো দরকার নাই যে আমি আগে থেকেই জানতাম। আমি হাসিনা পতনের আন্দোলনে নেমেছি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি মানে যখন যেই মোমেন্টামটা আসছে, যেমন 16 জুলাই আমার এক সহযোদ্ধা মারা গেছে ওয়াসিম, তখন তো আমি ডিসাইড করে ফেলছি যে যেই সরকার আসলে মানুষ মারতে পারে, মানুষের কেনায় মানে টাকায় কেনা বুলেট মানুষের বুকে এবার মারতে পারে, তো সেই সরকার আসলে চেয়ারে থাকতে পারে না। আমার ডিসিশনটা কিন্তু 16 জুলাই হয়েছে, যখন আমার একজন মারা গেছে। এর এই পর্যন্ত কিন্তু আমরা কোটা আন্দোলনেই ছিলাম। তো প্রত্যেকটা মোমেন্টাম অনুযায়ী আমি ডিসিশন গুলা নিয়েছি। আর হয়তোবা অনেকেই জানতো যে আমরা এটার মাধ্যমে সরকার পতনের আন্দোলনের দিকে যাব, কিন্তু অ্যাপলিটিক্যাল যারা ছিল আমার মতো একটা বড় অংশ, তারা হচ্ছে আন্দোলনের মোমেন্টাম অনুযায়ী তারা তাদের স্ট্যান্ড নিয়েছে, যেটা সঠিক মনে হচ্ছে আমি সেটাই স্ট্যান্ডটা নিয়েছি। তো সেই জায়গা থেকে হচ্ছে মানে আমাদের অবস্থান অনুযায়ী আমাদের সিদ্ধান্তগুলো নিতে হয়েছে। তো 16 জুলাইয়ের পর থেকে তো আমাদের চট্টগ্রামে আরো বেশি রিস্ক হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা বাসায় বাসায় রেড দেওয়া হচ্ছিল, যারা যারা সমন্বয় ছিল লিস্টেড তাদেরকে খোঁজা হচ্ছিল। না, আমি আর রাসেল ভাই আমরা একই বাসায় ছিলাম, একই বাসায় থেকে আমরা আন্দোলন করছি। মানে 15 জুলাইয়ের পরে যখন আমি শহরে চলে গেলাম, শহরে যাওয়ার পরে তো আর ক্যাম্পাসে ব্যাক করি নাই। এন্ড শহরে এমন কেউ ছিল না যার যার এখানে গিয়ে আমি থাকবো। কারণ চিটং আমি প্রথম বছর এটা, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। তো রাসেল ভাই আর আমি এক বাসায় ছিলাম, এবং এক বাসায় থেকেই প্রতিদিন আন্দোলনে আসতাম। এটা একটা সুবিধাও হয়েছে, আমি আর রাসেল ভাই তো সমন্বয়ক ছিলাম সেন্ট্রালের। তো আমরা ডিসিশন গুলা একই সাথে বসে আলোচনা করে নিতে পারতাম। আর প্রত্যেক দিনই আন্দোলনে আসার মানে সময় একটা ড্রেস পরে আসতাম, আসার মানে প্লেসে আসার পরে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে ওখানে কারো না কারো কাছ থেকে একটা ড্রেস নিয়ে মানে তার পরনের টি শার্টটা নিয়ে আমি হচ্ছে চেঞ্জ করে আবার বের হয়ে যেতাম। মানে আমার টার্গেট ছিল যে আমি যেন কোনোভাবে গ্রেপ্তার না হই, বা আমি যেন ধরা না পড়ি, বাইরে যেন থাকি। তারপর তো মানে এক পর্যায়ে আমাদের ঢাকা সমন্বয়কদেরকে ডিবি ধরে নিয়ে গেল। তো ডিবি ধরে নিয়ে যাওয়ার পরে তো মানে মানুষ কমে গেল আরো। চট্টগ্রামে আমি, রাসেল ভাই ছিল, আর ঢাকায় রিফাত রশিদ ভাই, মাহিন ভাই, হান্নান মাসুদ ভাই ছিল। তো তখন আসলে আমাদের মানে আমার টার্গেট ছিল যে চট্টগ্রামে যদি আমাকে ধরে ফেলে তাহলে এই জায়গাটা অনেক বড় একটা শূন্য হয়ে যাবে। এবং দেখা যেত যে নাহিদ ভাইরা যখন ডিবি হেফাজত হচ্ছে তখন আমাদেরকেই মানুষ ফলো করতো, যে আসলে আসলে আমরা কি ডিসিশন গুলা নিচ্ছি, আমাদের সিদ্ধান্ত গুলা কি হচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমি আমাকে অনেক সতর্ক থাকতে হয়েছে। আমি আমার বাসায় কোনোভাবেই যোগাযোগ করি নাই, খুবই কম। তো মাঝখানে একটা রিউমার ছড়ানো হয়েছে যে রাফির আব্বু ঢাকা মানে চিটাগাঙে চলে আসছে তাকে খোঁজার জন্য, তাকে নিয়ে যাওয়ার জন্য। তো আব্বাকে আমি কল দিলাম, মানে সিম কার্ডটা ভরে, মানে আমার যে মেইন নাম্বারটা ছিল সেটা আমি আর তখন ইউজ করি না। তো আব্বাকে কল দিলাম, কল দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে তুমি কি চট্টগ্রামে আসছো? মানে আমি তো বাড়িতে জাস্ট হলে বসে চা খাচ্ছি। তো এরকম অনেক রিউমার ছড়ানো হয়েছে মাঝখানে। যখন আমাকে মানে আর 15 তারিখের পরে আমার আব্বাকে হচ্ছে লোকাল যে আওয়ামী লীগ ছিল তারা ধরে নিয়ে গেছে।
ধরে মানে মুক্তিযোদ্ধার অফিসে নিয়ে গেছে, উপজেলা অফিসে নিয়ে গিয়ে অনেক অপমান অপদস্থ করছে। আমার আব্বাকে দিয়ে বক্তব্য দেওয়া হয়েছে যে আমি মানে আব্বা বলছে যে আমার এটা কুলাঙ্গার ছেলে, আমার কথা শোনে না। তো বিভিন্ন বক্তব্য দেওয়ানো হয়েছে, আমার ফ্যামিলিকে অপমান করা হয়েছে। তো সেগুলো আমি দেখলাম, দেখে খারাপ লাগছে। এবং মাঝখানে আরেকটা মানে প্রথমেই যেটাতে শুরু হয়েছিল, আমি তখন ফেস দ্য পিপলের একটা টক শোতে ছিলাম। এন্ড এর আগে আমি কোনো টেলিভিশনের টক শোতে মানে যাইনি বা ছিলাম না, এটা ফার্স্ট ছিল। খুব সম্ভবত 7 জুলাই বা 6 জুলাইয়ের দিকে আমি শহর থেকে আন্দোলন করে ক্যাম্পাসে আসলাম। আসার পরে হচ্ছে মানে ফেস দ্য পিপলের টক শোতে আমি ঢুকলাম। ঢোকার পরে আমার আব্বা মানে কল দিল আর কি আমাকে, অন্য একটা ফোন থেকে আমি ঢুকেছি টক শোতে। তো টক শো চলতেছে, তখন আমি ফোনটা রিসিভ করছি and আমি তখন কথা বলতেছিলাম। আমার সাথে আরো ছিল 2-3 জন না 4 জন গেস্ট ছিল। তো আমার তখন কথা বলার ইয়ে ছিল, টাইম ছিল। তো আমি কথা বলতেছিলাম, তখনই আব্বা কল দিচ্ছে। 2-3 বার কল দেওয়ার পর আমি মানে টক শোতেই বললাম যে আমার তো কলটা একটু ধরতে হবে। মানে আমি আসলে কোনো নর্মস জানি না যে টক শোতে কিভাবে কি মেনটেন করতে হয়। তো সাইফুর ভাই ছিলেন, তো সাইফুর ভাই বললেন যে ঠিক আছে কলটা ধরো। তো ধরলাম, ধরার পরে আব্বা বলতেছে যে তুমি, তোমাকে তো হুমকি দিচ্ছে, আমাদেরকে কল দিল যে তুমি যদি আন্দোলন থেকে সরে না যাও তাহলে তোমাকে আমরা পাবো না, তোমার লাশটা পাবো। তো আব্বা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে এখন কি করব বলো, তুমি কি আন্দোলনটা করবো? আমি বললাম যে তোমরা মানে ভয় পাও না, যা হওয়ার দেখা যাবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো তখনই হচ্ছে প্রথম হুমকিটা আসে আর কি। আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা এইটা হুমকিটা দিয়েছিল। তো তখন আমি ফেস দ্য পিপলের টক শোতে ছিলাম এবং তখনই আমি বললাম যে আমাকে এই যে মাত্রই আমার আব্বা ফোন দিয়ে এটা বললো। তো এরকম অসংখ্য হুমকি দামকি আসছে। এবং আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল, আমি ফার্স্ট ইয়ারে পড়ি, লিডারশিপ নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। তো সেটা আমি সিনিয়রদের সাথে কোলাবোরেশন করে ওভারকাম করেছি। তো তারপরে হচ্ছে আমি মুক্তিযোদ্ধার নাতি, তো এইটাও একটা প্রবলেম ছিল যে আমি আন্দোলনের বিরুদ্ধে কাজ করবো, এরকম একটা রিউমার ছিল। এন্ড আমাকে বিভিন্ন মিডিয়া গুলো হচ্ছে প্রশ্নবিদ্ধ করতেছিল যে কোটায় ভর্তি হয়েছে, এখন আবার কেন কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে, দ্বিমুখী বা দ্বিচারিতা করতেছি। আমার বক্তব্য ছিল যে আসলে মানে এটা তো ট্রু, আপনার একটা বয়সে একটা চিন্তা ভাবনা থাকবে, আবার যখন আপনি আরেকটু বড় হবেন চিন্তা ভাবনার পরিবর্তন হয়, বয়সের সাথে সাথে চিন্তা ভাবনার পরিবর্তন হয়। তো আমার ক্ষেত্রে এটা হয়েছে, যখন আমি দেখলাম যে আসলে আমি এবং আমার 3-4 জন বন্ধু আমরা একই ফেসিলিটিস নিয়ে পড়াশোনা করতেছি, কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে আমি একটু এক্সট্রা ফেসিলিটিস নিচ্ছি। আমি কিন্তু পারতাম চুপ থাকতে, আমি মানে আমার কাছে মনে হয়েছে যে এটা অন্যায় হইতেছে। আমি যেখানে আমরা 4 জন একই খাবার খাচ্ছি, একই জায়গায় থাকতেছি, একইভাবে পড়াশোনা করতেছি, কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে আমি এক্সট্রা একটা বেনিফিটস নিবো, এটা আসলে উচিত না। তো যখন আমার এটা মনে হয়েছে, রিয়েলাইজেশনে চেঞ্জ আসছে, আমার এটা চিন্তাটা আসছে, তখন আমি এটার পক্ষে শুরু করি আন্দোলন। তো এরকম অনেক ডিফিকাল্টিস ছিল। তো এগুলো সবকিছুই ওভারকাম করে আসলে টিকে থাকতে হয়েছে শেষ পর্যন্ত। এবং শেষে আমি কিন্তু 5 তারিখে ঢাকায়ও আসছি। মার্চ টু ঢাকায় আমি 4 তারিখ রাতেই রওনা দিই এবং 5 তারিখ সকালে এসে আমি টিএসসি তে পৌঁছাই। তো 5 তারিখে ঢাকায় ছিলাম। তো তারপর তো আবার চিটাগাং এ ফিরলাম, আন্দোলন শেষ হলো। তো এটা মানে সবার কাছেই আনএক্সপেক্টেড ছিল। এবং মানে এটা আসলে মানুষই চাইছে, প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা যে জমানো ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশই হচ্ছে এই 36 জুলাইয়ের 36টা দিন। শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেক শ্রমজীবী পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এবং সবারই হচ্ছে এই ফেসিবাদ, এই খুনি হাসিনার এগেনস্ট একটা ক্ষোভ ছিল। কেউ তো কথা বলতে পারতো না, মানে নো ওয়ান। আমি 2022 সালে যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমি প্রথম অ্যাক্টিভিজম করি, রেল আন্দোলনটা শুরু করি। মানে মহিউদ্দিন রনি যেটা করছিল মানে রেলওয়ে ব্যবস্থাপনার বিরুদ্ধে, তখন থেকে আমার অ্যাক্টিভিজমটা শুরু। এবং ক্যাম্পাসে ভর্তি হওয়ার পরে মানে আমি বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভিজম করেছি, খাদ্য নিয়ে, শাটলের সমস্যা নিয়ে। মানে আমার টার্গেট ছিল যে আস্তে 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 পরে হয়তো মানে আন্দোলন করব, তারপর বিভিন্ন বড় বড় ইস্যু নিয়ে কথা বলবো। মানে অ্যাকচুয়ালি এই হাসিনার বিরুদ্ধে আমাদের জেনারেশনের একটা খুব ছিল আলাদা। মানে আমরা তো মানে একটা ফেসবুকে স্ট্যাটাসও দিতে পারতাম না যে পোস্ট ডিলিট কর, নাই তো ঝামেলা হবে। তো এই জিনিসগুলা ছিল।
তো এটা তো হইতে পারে না। আমি একটা দেশে, একটা মানে ডেমোক্রেটিক কান্ট্রিতে হচ্ছে বিভিন্ন মতের মানুষ থাকবে, বিভিন্ন জন থাকবে, বিভিন্ন জনের মতামত ভিন্ন হবে। একটা জিনিস একজনের পছন্দ নাই হইতে পারে, এটা যে আমি প্রকাশ করতে পারবো না, এটা তো উচিত না। তো আমাদের এটা মনে হইতো। তো সেই জায়গা থেকে আসলে মানে হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল। আর দুর্নীতি, সেই জিনিসগুলো তো আছেই প্রত্যেকটা প্রজেক্ট থেকে, প্রত্যেকটা জায়গা থেকেই। মানে চুন থেকে পান খসলে সেটা থেকে দুর্নীতি করতে হবে, এরকম একটা মানে টেন্ডেন্সি হয়ে গেছিল। তো এটার পরিবর্তন চাইছে মানুষ। এবং মানে এই আন্দোলনে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ নিজেদের সমস্যাগুলোকে নিজেরা কানেক্ট করতে পারছে, এবং সেই জন্যই হচ্ছে সে কারো ডাকে আসে নাই, সে একটা সুযোগ পাইছে, সে চলে আসছে। যে সাংবাদিক, সেও হয়তো অনেক কিছু বলতে চায়, কিন্তু সে তার জায়গা থেকে বলতে পারে না, কিন্তু সে যখন সুযোগটা পাইছে সেও তখন বলছে। তো এরকম প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষই হচ্ছে মুখিয়ে ছিল যে কখন তার বিরুদ্ধে কথা বলবে। তো যখন সুযোগ পাইছে সবাই আসছে, এন্ড সেই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য হয়তোবা এই এই ছাত্র জনতা কাজ করেছে। আমরা সেটা যে সমন্বয়টা করেছি। এবং এই আন্দোলনটা হচ্ছে দেখেন মানে খুবই সুন্দরভাবে বিভিন্ন ভাবে মানে মোবিলাইজ হয়েছে, এটাকে কোনো ট্যাগিং করতে পারে নাই। তো আমরা হরতালের পরিবর্তে আমরা ব্লকেট দিলাম, ব্লকেট দিয়ে আমরা সারা দেশ অচল করে দিলাম। যখন চিটাগাং থেকে কোনো গাড়ি আসতে পারে না, চিটাগাং থেকে কোনো ট্রেন আসতে পারে না, তখন তো অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়েছে। তো এটা কিন্তু আমরা হরতাল দিই, হরতাল দিলে সরকার এটার এগেনস্ট ব্যবস্থা নিতে পারতো, কিন্তু আমরা এটা ব্লকেট দিয়েছি। কিন্তু কাজের থেকে হরতালের থেকে বেশি হয়েছে। ধরেন হরতাল দিলে হয়তো একটা শহরে সবকিছু বন্ধ থাকতো, ঢাকা শহরে যেই জায়গায় হরতাল হবে সেই জায়গায় দোকানপাট সব বন্ধ থাকবে, গাড়ি ঘোড়া বন্ধ থাকবে, কিন্তু এটাতে আসলে কোনো ইম্প্যাক্ট থাকবে না, মানে ছিল না, আমরা যেটা দেখে আসছি। তো এরকম বিভিন্ন মানে নিউ টার্মস গুলা এই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি মনে করি। এবং এইটার কারণে আস্তে আস্তে যখন একটা জিনিস স্টাবলিশ হয়েছে, তখন হচ্ছে সবাই আস্তে আস্তে কানেক্ট হয়েছে। প্রথমে শিক্ষার্থীরা, যখন মানুষ মারা গেল তখন আবার সব শ্রেণী পেশার মানুষ, মানে গার্ডিয়ানরা এসে যুক্ত হয়েছে, টিচাররা এসে যুক্ত হয়েছে। তো সবারই যে একটা মানে সম্মিলিত প্রয়াস, সেটাই হচ্ছে জুলাই অভ্যুত্থান।